ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখা এই চ্যাপ্টারটার দ্বিতীয় যে চ্যাপ্টার আছে অর্থাৎ 4B, এই 4B চ্যাপ্টারে আমাদেরকে শিখতে হবে যে দুটি সরলরেখার তাদের ডিআরএস মানে দিক অনুপাত সমূহ অথবা তাদের ডিসিএস অর্থাৎ দিক কোসাইন সমূহ সেগুলো যদি জানা থাকে তাহলে আমি ওই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব তার সূত্রগুলো জানবো। আচ্ছা, সেই সূত্রগুলো জানার পর সেই রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে বা সেই রিলেটেড যে অঙ্কগুলো আসে সেগুলি আমরা কষে দেখব। নেক্সট, এই দুটি সরলরেখা পরস্পর যদি লম্ব হয় বা পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে তাদের ডিসিএস বা ডিআরএস অর্থাৎ দিক অনুপাত বা দিক কোসাইন সমূহগুলোর মধ্যে কি সম্পর্ক সেগুলো আমরা শিখব। তাহলে প্রথমে আমরা ত্রিমাত্রিক দেশে কোনো একটা সরলরেখা যাদের দিক কোসাইন জানা আছে তাদের অন্তর্বর্তী কোণ কিভাবে নির্ণয় করব বা সেটি নির্ণয়ের কি সূত্র সেটা চলো জেনে নিই। প্রথমেই দেখো দুটি সরলরেখা যাদের দিক কোসাইন সমূহ কি কি? দিক কোসাইন সমূহ L1, M1, N1 এবং L2, M2, N2 হলে, বা ধরো আমি বললাম কি দুটো সরলরেখা যাদের দিক কোসাইন সমূহ L1, M1, N1 মানে এটা প্রথম সরলরেখার দিক কোসাইন। আচ্ছা, এবং L2, M2, N2 হলো এটা দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন। অর্থাৎ কি? অর্থাৎ ধরো এই আমার একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ঠিক আছে? এদের দিক কোসাইনগুলো কি কি? প্রথমটার L1, M1 আর N1 বলছে, আর দ্বিতীয়টার কি বলছি? L2, M2, N2। দুটো সরলরেখা তাদের দিক কোসাইনগুলো। তাহলে এই সরলরেখা দুটির অন্তর্বর্তী যে কোণ সেটা যদি থিটা হয়, ঠিক আছে? কি বললাম? দুটি সরলরেখা যাদের দিক কোসাইন সমূহ L1, M1, N1 এবং L2, M2, N2 যদি এটা হলে সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ সরলরেখা দ্বয়ের অন্তর্বর্তী কোণ থিটা হলে, দুটি সরলরেখা যাদের দিক কোসাইন সমূহ L1, M1, N1 এবং L2, M2, N2 হলে ও সরলরেখা দ্বয়ের অন্তর্বর্তী কোণ থিটা হলে cos থিটা ইজ ইকুয়াল হবে, কি বলছে? cos থিটা ইজ ইকুয়াল হবে L1, L2, দেখো অনুরূপ ডিসিএসগুলোর গুণফলের যোগফল লিখব। L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2। ক্লিয়ার? কি বললাম? যে দুটো সরলরেখা যাদের দিক কোসাইনগুলো কি কি দেওয়া ছিল? L1, M1, N1 এবং L2, M2, N2 এখানে আমি দেখিয়ে দিয়েছি। L1, M1, N1 হলো প্রথম সরলরেখার ডিসিএস, L2, M2, N2 হলো দ্বিতীয় সরলরেখার ডিসিএস। যদি ওদের অন্তর্বর্তী কোণটা থিটা হয় তাহলে সেই cos থিটাটাকে আমরা কিভাবে লিখতে পারি? L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2। অর্থাৎ দুটো সরলরেখার যদি আমি ডিসিএস জানতে পারি তাহলে তাদের অন্তর্বর্তী কোণের মানও আমরা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? এখন লক্ষ্য করো এই থিটার মানটা যদি আমার π/2 হয়, কি বলছে? থিটা ইকুয়ালস টু π/2 হলে, π/2 অর্থাৎ 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় আমার তাহলে cos π/2 এর ভ্যালুটা কি হবে বলো তো? L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 এইটা। এবার cos π/2 এর ভ্যালু কত? 0। তাহলে 0 ইকুয়াল টু L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 এটা পাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় অর্থাৎ সরলরেখা দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডিসিএসগুলোর গুণফলের যোগফল আমরা কি পাবো? 0 পাবো। সেটা তাহলে একটা সূত্র। তাহলে কি লিখব? যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, কি বলবো? সরলরেখা
সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হলে, সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হলে আমরা কি পাবো, যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 দিস 0। অর্থাৎ সরলরেখা দুটি লম্ব হলে ডিসিএসগুলোর মধ্যে রিলেশনটা কি থাকবে, তাদের ডিসিএসগুলোর গুণফলের যোগফল, অর্থাৎ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়ালস 0 হবে। পরিষ্কার? আচ্ছা, এবার যদি সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই ডিসিএসগুলো অর্থাৎ দিক কোসাইন সমূহ সমানুপাতি হয়। কীরকম দেখো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে সেক্ষেত্রে আমরা লিখব যে L1 বাই L2 ইকুয়াল M1 বাই M2 ইকুয়াল N1 বাই N2 হবে। এটা হলে এটা হবে, আর এক্ষেত্রে লম্ব হলে এটা হবে। লম্ব হলে ডিসিএসগুলোর গুণফলের যোগফল 0, আর সমান্তরাল হলে ডিসিএসগুলো অর্থাৎ দিক কোসাইন সমূহ তোমার সমান্তরাল হবে। আচ্ছা, লম্ব হলে এর মানেটা কি, সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ কি হচ্ছে 90 ডিগ্রি, আর যখন সমান্তরাল হচ্ছে তখন তারা কেমন, ছবিটা এইরকম। ক্লিয়ার? তাহলে তাদের মধ্যবর্তী কোণ সেক্ষেত্রে 0 ডিগ্রি হয়। তাহলে আমরা কি পেলাম, প্রথম যে শর্তটা ছিল যে ত্রিমাত্রিক দেশে কোনো সরলরেখা, কোনো দুটো সরলরেখার তাদের ডিসিএসগুলো যদি আমার জানা থাকে, অর্থাৎ দিক কোসাইনগুলো যদি জানা থাকে, তবে তাদের অন্তর্বর্তী যে কোণ থিটা, সেই থিটার মানটা নির্ণয় করব কোন সূত্রের সাহায্যে, cos থিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ক্লিয়ার? আর নেক্সট, সরলরেখা দুটি যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, যে এই পার্টটার মান, এই যেহেতু থিটার মান π/2, cos π/2 ভ্যালু আমরা জানি 0, সেই জন্য এটা হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়ালস 0। আর নেক্সট, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে সেক্ষেত্রে ডিসিএসগুলি সমানুপাতি হয়। ক্লিয়ার? আগের সূত্রটাতে আমরা শিখেছি যে দুটি সরলরেখার তাদের দিক কোসাইন জানা থাকলে তাদের অন্তর্বর্তী কোণ কিভাবে বার করতে হবে। এবার আমরা জানব দুটি সরলরেখার যদি ডিআরএস অর্থাৎ দিক অনুপাত যদি জানা থাকে তাহলে তাদের অন্তর্বর্তী কোণের মান কিভাবে নির্ণয় করব। চলো ধরে নেওয়া যাক x মাইনাস x1 বাই a1 ইকুয়াল y মাইনাস y1 বাই b1 ইকুয়াল z মাইনাস z1 বাই c1। এটা একটা সরলরেখা, ঠিক আছে, এবং x মাইনাস x2 বাই a2 ইকুয়াল y মাইনাস y2 বাই b2 ইকুয়াল z মাইনাস z2 বাই c2। এটা দ্বিতীয় সরলরেখা। দুটো সরলরেখা এঁকেছি, তাদের অন্তর্বর্তী কোণটা ধরো এ একটা সরলরেখা, এদের অন্তর্বর্তী কোণটা ধরো থিটা। এখন সরলরেখা দুটোর ইকুয়েশন দেখেই তোমরা বুঝতে পারছো এর ডিআরএস বা এর দিক অনুপাতগুলো কি হবে। প্রথম সরলরেখার দিক অনুপাতগুলো দেখো a1 b1 c1। ক্লিয়ার? আর দ্বিতীয় যে সরলরেখাটা আছে তার ডিআরএসগুলো কি হবে a2 b2 এবং c2। ক্লিয়ার? এখন এর তাহলে ডিআরএসগুলো আমরা জানলাম, এই ডিআরএসগুলোর সাহায্য নিয়ে কীভাবে এদের মধ্যবর্তী কোণ বার করব তার সূত্রটা হলো, ধরো সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে, কি বললাম, সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়ালস টু লেখা হবে অনেকটা আগেরই মতো, একটু আলাদা। কীরকম, মনে মনে এই দুটোর সেই অনুরূপ ডিআরএসগুলোর গুণফলটা উপরে বসিয়ে দেবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, অনেকটা ডিসিএসগুলোর গুণফলের যোগফলের মতো। এখানে ডিআরএসগুলোর গুণফলের যোগফলটা বসিয়ে দিলাম। নিচে কি করতে হবে, রুট দেবে, দিয়ে প্রথমটার ডিআরএস যেটা আছে a1 b1 c1 তাদের স্কোয়ারের যোগ, a1 স্কোয়ার b1 স্কোয়ার যোগ c1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার আবার দ্বিতীয়টা a2 b2 c2 আছে
তাহলে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার হবে দ্বিতীয়টা। পরিষ্কার কি বলতে চাইলাম, যে দুটো সরলরেখা তাদের ডিআরএসগুলো আমার যদি জানা থাকে তাহলে ওই সরলরেখা দুটির অন্তর্বর্তী যে কোণটা আছে সেই কোণের মানটা আমরা নির্ণয় করব কোন সূত্র দিয়ে, এটা দিয়ে। কিভাবে করব লক্ষ্য করো, দুটো সরলরেখা আমি লিখেছি। ফার্স্ট সরলরেখাটা ডিআরএস বা দিক অনুপাতগুলো কী কী, a1 b1 c1, এবং দ্বিতীয় যে সরলরেখাটা আছে তার দিক অনুপাত কী কী, a2 b2 c2। তাহলে ওই সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, cos থিটা সমান আমরা কী লিখব, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট আন্ডার a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, আর এটা হবে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ক্লিয়ার? এখন আগেরই মতো আমার যদি থিটার মান π/2 হয়ে যায়, অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে দেখো কি হয়, এই পার্টটা 0 হয়ে যাবে। এটা 0 হওয়া মানে এই জিনিসটা এখানে এসে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, এইটার ভ্যালুটা 0, উপরের অংশটার ভ্যালু। তাহলে লিখব সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। সহজ কথায় ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হবে। ঠিক আগের মতোই দিক কোসাইনের ক্ষেত্রেও যে রিলেশনটা ছিল, লম্ব হলে সরলরেখা দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের দিক অনুপাত যেগুলো থাকে তাদের মধ্যে রিলেশনটা কী হবে, এটা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। এরপরে আসি যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলেও আগের মতোই, যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে ওদের মধ্যে রিলেশনটা কি হবে, ওদের রিলেশনটা হবে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল হবে c1 বাই c2। অর্থাৎ দিক অনুপাতগুলো সমানুপাতী হবে। কি হবে, দিক অনুপাতগুলি সমানুপাতী হবে। বুঝে নাও কি জিনিসটা, কার্তেশীয় আকারে যদি সরলরেখার সমীকরণগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এইটা স্ট্যান্ডার্ড দুটো ইকুয়েশন লিখেছি সরলরেখার। এক্ষেত্রে দেখো এই সরলরেখা দুটির ডিআরএসগুলো কী কী আছে, a1 b1 c1 সেটা লিখেছি। আচ্ছা, a2 b2 c2 হলো দ্বিতীয় সরলরেখার ডিআরএস। তাহলে ওদের অন্তর্বর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটার মানটা আমরা নির্ণয় করব কোন সূত্র দিয়ে, এটা cos থিটা ইজ ইকুয়ালস টু কী লিখেছি, a1 a2 b1 প্লাস b1 b2 প্লাস c1 c2, আর নিচে রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, আর এটা রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। আর যদি এরা পরস্পর লম্ব হয় তাহলে কি হয়, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2টা 0 হয়। এটা কি করে এলো সেটা তোমরা এখানে 90 ডিগ্রি থিটার মান 90 ডিগ্রি বসিয়ে বার করবে। আর যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হয়, সরলরেখা দুটির দিক অনুপাতগুলোর রিলেশন a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এই দুটো পুরো ডিসিএস যেটা বার করেছিলাম তারই অনুরূপ রিলেশন। অর্থাৎ সমান্তরাল হলে দিক অনুপাতগুলি সমানুপাতী হবে, আর যদি লম্ব হয় সেক্ষেত্রে দিক অনুপাতগুলোর গুণফলের যোগফলটা 0 হবে। আর cos থিটার মান কীভাবে বার করব, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার এবং রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ক্লিয়ার? এর আগে আমরা কার্তেশীয় আকারে দুটি সরলরেখার তাদের দিক অনুপাত এবং দিক কোসাইন জানা থাকলে কিভাবে ওদের অন্তর্বর্তী কোণ নির্ণয় করা হয় সেটা শিখেছি। এবার আমাদের শিখতে হবে ভেক্টর আকারে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ কিভাবে নির্ণয় করব। তা প্রথমে ধরো দুটো সরলরেখার সমীকরণ আমি লিখছি। ফার্স্ট সরলরেখাটা হলো r ভেক্টর ইকুয়ালস টু a1 ভেক্টর প্লাস ল্যামডা 1 ইন্টু b1 ভেক্টর। ক্লিয়ার? এবং দ্বিতীয় সরলরেখা হলো r ভেক্টর ইজ ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস ল্যামডা 2 ইন্টু b2 ভেক্টর। তাহলে আমি দুটো সরলরেখার সমীকরণ লিখেছি সেটা কি কি, একটা ধরো প্রথমটা হচ্ছে এটা r ভেক্টর ইকুয়াল টু a1 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু b1 ভেক্টর,
আর দ্বিতীয় যে সরলরেখাটা সেটা হলো আর ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস ল্যামডা 2 ইন্টু b2 ভেক্টর। ক্লিয়ার? এখন এই সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণটা যদি থিটা হয় তাহলে থিটার মানটা আমরা কি করে নির্ণয় করব? চলো তাহলে লিখি, সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে, সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ কি থিটা হলে cos থিটা ইকুয়ালস টু কি লিখব? cos থিটা ইজ ইকুয়ালস টু হবে, কিভাবে মনে রাখবে দেখো, এই যে দুটো ভেক্টর আছে না b1 আর b2 ভেক্টর, এদের আমরা যদি ডট প্রোডাক্ট করতাম তাহলে কি পেতাম বলো তো? b1 ডট b2 করলে কি পেতাম? মড b1 ইন্টু মড b2 ইন্টু cos থিটা, এটা লিখতাম না? তাহলে সেখান থেকে দেখো আমার যদি এটা কি পাচ্ছি দেখো, b1 ডট b2 এই দুটোকে এ পাশে নিয়ে আসলে কি হবে? বাই b1 ইন্টু b2 ইকুয়ালস টু cos থিটা, তাই না? পুরো সেম জিনিসটাই আমার এখানে লিখতে হবে। সোজা কথা এই b1 আর b2 ডট প্রোডাক্টটাই এখানটায় আমি লিখছি। b1 ডট b2 মানে আমরা কি জানি, অর্থাৎ কেন বলো তো এই দুটোর করছি? কারণ b1 এবং b2 ভেক্টর হচ্ছে এই সরলরেখা দুটো সমান্তরাল ভেক্টর। এবার তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে সরলরেখা দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই এটা এভাবেই লেখা হয়। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে? b1 ডট b2 আর নিচে কি লিখবো? মড b1 ইন্টু মড b2। পরিষ্কার? এই হলো আমার সূত্র। কখন এটা কখন ইউজ করব? যখন আমার সরলরেখা দুটোর ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকবে। এবার বলো, যদি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ থিটার মানটা যদি π/2 হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? এখানটা π/2 হয়ে গেলে এইটা cos π/2 ভ্যালু কত? 0 হবে। নেক্সট আমার এইটা এ পাশে গিয়ে 0 হয়ে যাবে, তার মানে b1 ডট b2টা কি হলো? সেক্ষেত্রে 0 হলো। তাহলে যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে b1 ডট b2টা আমাকে 0 দেখাতে হবে। তাহলে কি লিখবো? যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে আমরা কি পাবো বলো? সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে এক্ষুনি বললাম cos π/2 মানে 0, অর্থাৎ b1 ডট b2 ভ্যালুটা আমরা কি পাবো? 0 পাবো। b1 ডট b2 ইজ ইকুয়ালস টু 0 হবে। সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কি হবে? b1 ডট b2 মানটা আমরা 0 পাবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, যদি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় তবে কি হবে বলো তো? আসলে দেখো, আমরা ভেক্টরে পড়েছিলাম দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্টটা 0 হয়, সেটাই কিন্তু এখানে হয়েছে। আর যদি সমান্তরাল হয় তাহলে ভেক্টরগুলোর যে i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপের সহগগুলো ছিল সেগুলো কিন্তু সমানুপাতি হয়, সেটা ইউজ করব আমরা অঙ্কেতে। তবে সেক্ষেত্রে কি হয়? সমানুপাতির অর্থ কি? ভেক্টর দুটি পরস্পর তো সমান্তরাল, তাদের আমরা লিখতে পারি কিভাবে? দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে b1 ভেক্টর ইজ ইকুয়াল ল্যামডা ইন্টু b2 ভেক্টর, এরকমভাবে এই আকারে লেখা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপের সহগগুলো সমানুপাতি। আমরা মেইনলি দুটো ভেক্টর সমান্তরাল হলে ওই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে পরিষ্কার হলো ভেক্টর মেথডে কিভাবে, বা ভেক্টর আকারে যদি কোনো সরলরেখা সমীকরণ দেওয়া থাকে দুটো সরলরেখার, তাহলে তাদের অন্তর্বর্তী কোণ কী করে বার করব, এবং তাদেরকে লম্ব প্রমাণ করার উপায় হলো ওই যে দুটো ভেক্টর থাকবে b1 b2 ভেক্টর, ওদের ডট প্রোডাক্টটা যদি আমরা 0 দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে ওরা দুজন লম্ব। অথবা যদি কখনো বলে যে এরা দুজন লম্ব, তাহলে আমরা ওখান থেকে ডট প্রোডাক্টের মানটা 0 করে অঙ্কগুলো করতে পারবো। আর সমান্তরাল হলে একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল আকারে দেখাতে পারি। ক্লিয়ার? এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে আলোচনা করব। কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 4B, ত্রিমাত্রিক দেশের সরলরেখা, চ্যাপ্টার 4B এসএনদের বইয়ের। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যেগুলো আমি এখানে কষে দেখাবো। তোমরা এই অঙ্কগুলি আগে প্র্যাকটিস করবে এবং করে তারপরে বইয়ের অন্য সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি সেগুলি অবশ্যই পেরে যাবে। এই কতকগুলি অঙ্ক তোমরা আগে ভালো করে নিজেরা করো, অভ্যাস করো, যেগুলো আমি করালাম
করার পরে বইয়ের অন্যান্য অঙ্কগুলি করবে। আশা করি অবশ্যই তোমরা অন্যগুলি করতে সমর্থ হয়ে যাবে। তা প্রথমে যে একের দাগের অঙ্কটা আছে কি বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের অঙ্ক, দুটি সরলরেখা বলা রয়েছে, তাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে। বলছে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো মানে দুটি সরলরেখার ভেক্টর ইকুয়েশন দুটো দেওয়া রয়েছে, ওই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে প্রদত্ত বলে যেটা আছে, ধরো কি দেওয়া রয়েছে, প্রদত্ত সরলরেখা দ্বয় বলে আমরা লিখব, প্রদত্ত সরলরেখা দ্বয় বলে কি কি আছে, প্রথমে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু দেওয়া রয়েছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস টি ইন্টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ফার্স্ট ভেক্টর, এটা ফার্স্ট সরলরেখা 1 নাম্বার। আর 2 হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস টি ড্যাশ ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা 2 নম্বর সরলরেখা। এই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তা আমি ধরি সরলরেখা দুটির 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা। অন্তর্ভুক্ত কোণ থিটা আমি বললাম, ধরে নিয়েছি এটা। এবার আমরা দেখো, যখন আমি ভেক্টর আকারে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, তখন cos থিটা ইকুয়ালস টু আমি কি লিখেছিলাম মনে করো, cos থিটা ইকুয়ালস টু বলেছিলাম b1 ডট b2 বাই মড b1 ইন্টু মড b2, এটা আমি কিন্তু লিখেছিলাম। এবার এই b1 b2টা কারা, এরা ছিল ওই স্কেলারের সাথে যেটা গুণ থাকে সেই ভেক্টর দুটো, মানে এইটা আর এইটা, এই দুটো ভেক্টর, প্রথমটা হচ্ছে b1, দ্বিতীয়টা হচ্ছে b2। এদের কি করতে হবে, উপরে ডট করতে হবে আর নিচে এদের মডিউলাসগুলোকে আমার লিখতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে কি করব, যে cos থিটা সমান এখানে তাহলে আমি লিখব, এই প্রথমে কি এই দুটো ডট, দেখো b1 ডট b2 ছিল, তাহলে এই দুটো ডট যদি করি কি কি পাচ্ছি, 1 ইন্টু 3 প্লাস সাইন দেব 2 ইন্টু 2, দেখো এর যে ক্যাপ 2 আছে, যে ক্যাপের সহগে 2 আছে, তাহলে 2 ইন্টু 2 প্লাস আবার এর 2 ইন্টু এখানে কে ক্যাপের সহগ 6। ক্লিয়ার হলো? 1 ইন্টু 3, 2 ইন্টু 2, 2 ইন্টু 6। আর নিচে মডিউলাস করতে হবে। এটার মডিউলাস কী হবে বলো, এদের সহগগুলোর স্কোয়ারের যোগ, মানে প্রথমটার 1 2 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। পরিষ্কার, আয়ের সাথে কিছু নেই মানে কি 1 মাল্টিপ্লাই আছে, তাহলে 1 নেব, এটা 2 নেব, এটা 2 নেব, তাহলে 1 2 2, তাদের দেখো স্কোয়ারে যোগ করেছি। ক্লিয়ার? আর নিচে আরেকটা কি b2 মডিউলাস রয়েছে, b2 মডিউলাসটা তাহলে কি হবে, এটা 3 2 6, তাহলে 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, বা cos থিটা সমান আমি তাহলে কি পেলাম, 3 একে 3 প্লাস 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর এখানে 1 প্লাস 4 প্লাস 4, আর এটা কত পাচ্ছি, 9 প্লাস 2 এর স্কোয়ার 4, 6 এর স্কোয়ার 36। পরিষ্কার? বোঝা গেল? নেক্সট দেখো, এরপর তাহলে এটা যোগ করলে কত পাই, 3 আর 4 7 আর 12 19, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু মান হচ্ছে 19 বাই এটা 1 4 4 মানে √9, আর এটা যোগ করলে কত হচ্ছে 4 36 40 49 49, বা cos থিটা সমান পেলাম আমি 19 বাই 9√3 আর 49√7, বা cos থিটা সমান আমি পেলাম 19 বাই 21। তাহলে থিটা সমান কি হবে, তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 19 বাই 21। ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি পেলাম, cos ইনভার্স 19 বাই 21। তাহলে এটাই হচ্ছে আমার এই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। ঠিক অঙ্কটাকে এভাবেই আমাদেরকে সাজিয়ে করতে হবে। কি করেছি আরেকবার লক্ষ্য করো, প্রথমে যে দুটি সরলরেখা দেওয়া থাকবে ভেক্টর আকারে, সেই সরলরেখা দুটো সমীকরণকে লিখবে, প্রদত্ত সরলরেখা দ্বয় বলে লিখলাম। লেখার পর আমরা কি করব, ওই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে বলেছে, তাহলে কোণটাকে আগে আমরা ধরে নেব, ধরি 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা।
এবার তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি, যেটা ছিল আমাদের সূত্র কি ছিল, cos থিটা ইজ ইকুয়ালস টু b1 ডট b2 বাই মড b1 ইন্টু মড b2, এইটা ছিল। এই সূত্র অনুযায়ী দেখো b1 b2 আসলে কোন ভেক্টর দুটো, এটা হলো আমার b1 এই ভেক্টরটা, এটা হচ্ছে আমার b1 ভেক্টর, আর এটা যেটা এটা হচ্ছে আমার b2 ভেক্টরটা। ক্লিয়ার? এবার এই দুটো ভেক্টরের ডট করছি, ডট প্রোডাক্ট কী হবে, এদের আই ক্যাপগুলো জে ক্যাপগুলো আর কে ক্যাপগুলোর সহগের গুণফল সেটা লিখেছি, আর নিচে তাদের কি আছে, মডিউলাস আছে। তাহলে b1-এর মডিউলাস কী হবে দেখো 1 2 2, তাই 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আর এটা কি হবে, এটা হচ্ছে b2-র মডিউলাস, তাহলে 3 2 6, তাই 3 2 6 তাদের স্কোয়ারের যোগ করলাম করে এবার আমি ক্যালকুলেশন করলাম, করার পর কী পেলাম, cos থিটা ইকুয়াল টু 19/21। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে, কসটাই পারে গেলে cos ইনভার্স লিখে আমরা ইনভার্স সার্কুলার ফাংশনে শিখেছি, তাহলে থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 19/21। এবার নেক্সট অঙ্কটা, এটা দেখো, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4-এর দাগের অঙ্ক। এটা কার্তেশীয় আকারে দুটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান আমাকে নির্ণয় করতে হবে। আগেরটা আমরা ভেক্টর আকারে শিখেছি, এবার এটা শিখবো আমরা কার্তেশীয় আকারে। কার্তেশীয় আকারে দেওয়া থাকলে দেখো সমীকরণ দুটো থেকে আমরা বুঝতে পারছি এদের দিক অনুপাতগুলো কি কি। প্রথমটার দিক অনুপাত দেখো 2 7 -3, আর দ্বিতীয়টা দেখো -1 2 4। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবে যে সমীকরণ দুটো স্ট্যান্ডার্ড আকারে দেওয়া আছে কিনা, এটা ভালো করে মাথায় রাখবে, কারণ অঙ্কের মধ্যে অনেক সময় স্ট্যান্ডার্ড আকারে ইকুয়েশন দেওয়া থাকে না, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড আকারে আনতে হবে। স্ট্যান্ডার্ড আকারটা কি, স্ট্যান্ডার্ড আকারটা হলো x মাইনাস x1 বাই এ ইকুয়াল y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি হলে এবিসি হচ্ছে ডিআরএস। তাই এখানে দেখো পুরো স্ট্যান্ডার্ড আকারের সাথে ম্যাচ করে যাচ্ছে। x1 y1 z1 হচ্ছে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এবং ডিআরএসগুলো তাহলে তলায় লেখা আছে, তাহলে পরিষ্কার ইকুয়েশনটা একদম স্ট্যান্ডার্ড আকারেই আছে। তাহলে আমরা এদের দিক অনুপাতগুলো কী কী সেগুলো সহজেই বুঝতে পারছি। সেজন্য আমরা আগে লিখে নেব যে প্রদত্ত সরলরেখা দ্বয় যদি স্ট্যান্ডার্ড আকারে না দেওয়া থাকতো তাহলে আমাকে স্ট্যান্ডার্ড আকারে কনভার্ট করে নিতে হতো। কী কী আছে সরলরেখা দুটো, যে x-7/2 ইকুয়াল y+5/7 ইকুয়াল z+2/-3, এটা 1 নম্বর ইকুয়েশন। এবং দ্বিতীয় সরলরেখাটা কি আছে সেটা লিখি, x+2/-1 y-3/2 ইকুয়াল z-5/4, এটা হলো আমার দ্বিতীয় ইকুয়েশন। ধরি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা, কি ধরে নিলাম, সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা ধরে নিলাম। তাহলে আমরা cos থিটা সমান কি লিখতে পারি, cos থিটা সমান লেখা যাবে কি বলো, এই যে ডিআরএসগুলো আছে এগুলো তো ডিআরএস 2 7 -3 আর এটা -1 2 4, এদের কি গুণফলগুলোর যোগফল উপরে, তাহলে 2 ইন্টু কত হবে -1, 7 ইন্টু 2 আর -3 ইন্টু 4। ক্লিয়ার? তাহলে 2 ইন্টু -1 প্লাস 7 ইন্টু 2 প্লাস -3 ইন্টু 4 -3 ইন্টু কত 4। ক্লিয়ার হলো? 2 -1 7 2 -3 4, পরিষ্কার। এরপর নিচে কি লিখব, নিচে হচ্ছে ডিআরএসগুলোর স্কোয়ার করে যোগ, এটার তাহলে কি হবে 2 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট ইন্টু, এবার এইগুলোর তাই -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার হলো। এরপর আমরা cos থিটা ইকুয়ালস টু কী পেলাম, এটা -2, এটা 14 আর এটা 3 4 12 -12। নিচে কত পাচ্ছি, নিচে পেলাম 2 দুগুণে 4 প্লাস 49 আর প্লাস 9, আর এটা কত হচ্ছে 1 প্লাস 4 প্লাস 16। এবার দেখো উপরটা কি আসছে বলো তো, -2 -12 -14 প্লাস 14 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে নিচে যাই হোক না কেন cos থিটার মান আমরা কি পাচ্ছি, cos থিটার মানটা আমরা 0 পেলাম। তাহলে cos থিটা যদি 0 হয় কি পাচ্ছি, বা
cos থিটা সমান যদি 0 পেয়েছি, এখানে কত পেয়েছে cos থিটা সমান 0, তাহলে cos কতর ভ্যালু 0 হয়, cos পাই বাই 2 মানে cos 90 ডিগ্রির ভ্যালু, cos 90 ডিগ্রির ভ্যালু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু তাহলে কত হবে আমার পাই বাই 2। তাহলে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান আমরা কত পেলাম, পাই বাই 2। উত্তরটা লাস্টে তোমরা লিখে দেবে যে অতএব নির্ণেয় সরলরেখা দুটি বা প্রদত্ত সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান হলো পাই বাই 2। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা তাহলে কি করলাম অঙ্কটাতে দেখো, যে দুটি সরলরেখা দেওয়া ছিল তাদেরকে লিখলাম আগে ফার্স্ট, লেখার পর তোমাকে চেক করতে হবে সরলরেখা দুটি স্ট্যান্ডার্ড আকারে আছে কি না। যদি স্ট্যান্ডার্ড আকারে থাকে তাহলে ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড আকারে না থাকে তাহলে অবশ্যই সরলরেখা দুটিকে স্ট্যান্ডার্ড আকারে কনভার্ট করে নিতে হবে। এখন এখানে স্ট্যান্ডার্ড আকারে আছে, তাহলে এর ডিআরএসগুলো আমরা দেখেই বুঝতে পারছি 2 7 -3 আর এটাও -1 2 4। এখন এদের অন্তর্ভুক্ত কোণ আমাকে নির্ণয় করতে হবে, তাই আমি এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ধরে নিলাম, নিয়ে cos থিটা ইজ ইকুয়াল কি লিখলাম দেখো, প্রথমে অনুরূপ ডিআরএসগুলোর গুণফল করলাম উপরে, করে তাদের যোগ করলাম, যেমন 2 × -1 7 × 2 -3 × 4 করলাম। ক্লিয়ার? সেটা এখানে লিখলাম। আর নিচে কি করলাম, এদের প্রত্যেকটার স্কোয়ার করে যোগ করে তাদের রুট আন্ডার করলাম। একইভাবে এটাও তাই, রুট আন্ডার এটা। এবার ক্যালকুলেশন করলাম, cos থিটার মান আমরা কত পেলাম 0। তাহলে cos থিটা যদি 0 হয় থিটা ইকুয়ালস টু কী হবে, পাই বাই 2। ক্লিয়ার? তাহলে এটাই হলো আমার ওই সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান। চলে আসি নেক্সট অঙ্কটাতে। নেক্সট এটা অনুশীলনের অঙ্ক নয়, এটা উদাহরণ 3-এর অঙ্ক। অঙ্কটা করার একটাই উদ্দেশ্য, অঙ্কটা ভীষণ এক্সামে আসে এই ধরনের অঙ্কগুলো। তা এই অঙ্কটা তোমরা অবশ্যই খুব ভালো করে মন দিয়ে দেখবে। আর এইটা করার পরে আমি এই অনুশীলনের একটা অঙ্ক স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বোধহয় 3-এর অঙ্কটা। আমি লাস্টে লিখিয়ে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার, সেগুলো সবগুলোই করবে অবশ্যই। তা সেই অঙ্কটাও এইটার মতোই এটা করতে পারবে, ঠিক আছে? তা প্রথমে দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। কি বলা রয়েছে একটু দেখো, দুটো সরলরেখা দেওয়া রয়েছে, এটা আর এটা। দুটি সরলরেখা প্রত্যেকটির উপর লম্ব যে সরলরেখা, মানে একটা সরলরেখা যেটা এর উপরেও লম্ব এর উপরেও লম্ব, এবং সেটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দুটা দিয়ে 1 2 3 বিন্দু দিয়ে যাচ্ছে। তারা কাদের উপর লম্ব, এর উপরেও লম্ব এর উপরেও লম্ব। তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি, তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। এটাই ফার্স্ট আমাদের প্রশ্ন করতে হবে, যে ওই সরলরেখাটা, যে সরলরেখাটা এই দুটি সরলরেখা উভয়ের উপর লম্ব এবং যেটা 1 2 3 বিন্দুগামী, তার আমি কি বার করব, কার্তেশীয় সমীকরণ। তারপর বলছে ওই সমীকরণটাকে আমাকে ভেক্টর সমীকরণে কনভার্ট করতে হবে। সেটা পরের কথা, সেটা আগে তো আমি কার্তেশীয় সমীকরণটা বার করি, তারপর ভেক্টর সমীকরণে, সেটা আগের চ্যাপ্টারেও আমরা শিখেছি কিভাবে ভেক্টর সমীকরণ, কার্তেশীয় সমীকরণকে ভেক্টর সমীকরণে কনভার্ট করতে হয়, বা ভেক্টর সমীকরণকে কিভাবে কার্তেশীয়তে করতে হয়, সেগুলো শিখেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে যে দুটো সমীকরণ দেওয়া আছে যে সরলরেখা দুটির, সেটা বার করে নিই আগে, বা লিখে নিই। প্রদত্ত সরলরেখা দ্বয়, সরলরেখা দ্বয় বলে কি কি আছে, দুটো সরলরেখা, একটা হচ্ছে x/2 ইকুয়াল y/1 ইকুয়াল z/3, এটা এক নাম্বার। এবং দ্বিতীয় সরলরেখা কি আছে, x-3 বাই -1 y-2/3 আর z+5/5, এটা 2 নম্বর সরলরেখা। দুটো সরলরেখা, দুটোরই দেখো স্ট্যান্ডার্ড আকারে দেওয়া রয়েছে। তাহলে পেড ডিআরএস কি 2 1 3, আর এটার দিক অনুপাত বা ডিআরএস -1 3 5। পরিষ্কার? এখন যে সরলরেখাটা নির্ণয় করতে হবে তাদের সাথে এদের সম্পর্কটা কেমন, যে সেই সরলরেখাটা এর উপরেও লম্ব আবার এর উপরেও লম্ব। এখন একটা সরলরেখার সমীকরণ বার করতে গেলে আমার দুটো জিনিস লাগে, আমরা শিখেছি কি কি। একটা ওই সরলরেখা কোন বিন্দুগামী সেটা বলা আছে, তাহলে আমার বিন্দু নিয়ে চিন্তা করতে হবে না। আর সরলরেখাটা ডিআরএস কত, বা ডিআরএসগুলো কী কী, দিক অনুপাত সমূহ কী কী। তাহলে দিক অনুপাতগুলো দেওয়া নেই নির্ণেয় সরলরেখাটা, তাহলে আমি ধরে নেব নির্ণেয় সরলরেখাটার ডিআরএস বা দিক অনুপাতগুলো কী কী সেটা ধরে নেব, নিয়ে তারপর এর ডিআরএসগুলোর সাথে ওর ডিআরএসের যে রিলেশনটা আমাদের জানা আছে পরস্পর লম্ব বলে, সেগুলো ইউজ করব।
তাহলে লিখে নিই, ধরি নির্ণেয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ এ কমা বি কমা সি। নির্ণেয় সরলরেখার দিক অনুপাত সমূহ কি লিখলাম? এ বি সি। নির্ণেয় সরলরেখাটি 1 নম্বর এবং 2 নম্বর উভয় সরলরেখার উপর লম্ব। উভয় সরলরেখার উপর কি লম্ব। নির্ণেয় সরলরেখাটা কি? উভয় সরলরেখার উপরে লম্ব। কার? 1 এবং 2 উভয়ের উপর লম্ব। তাহলে প্রথমটার উপর যদি লম্ব হয় তাহলে প্রথমটার যে ডিআরএসগুলো আছে 2, 1, 3 এবং এবিসির মধ্যে রিলেশনটা কি হবে? 2 ইন্টু এ প্লাস 1 ইন্টু বি প্লাস 3 ইন্টু সি ইকুয়ালস টু কি বলো? ডিআরএসগুলোর গুণফলের যোগফল কি হয়? 0 হয়। সেটা আমরা শিখেছি যে এইগুলোর গুণ করছি। দেখো কি 2 ইন্টু এ মানে 2a, 1 ইন্টু বি মানে যেটা আমি লিখছি বা ক্লিয়ার করে বুঝে নাও, 2 ইন্টু এ প্লাস 1 ইন্টু বি প্লাস 3 ইন্টু সি ইকুয়ালস টু কি 0। কারণ কি? পরস্পর লম্ব। নির্ণেয় সরলরেখা আর 1 নম্বর সরলরেখা পরস্পর লম্ব। তাহলে ওদের যে ডিআরএসগুলো আছে তাদের অনুরূপ ডিআরএসগুলোর গুণফল, যেমন 2 ইন্টু এ এটা, 1 ইন্টু বি এটা, 3 ইন্টু সি এটা, দিস ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2a প্লাস বি প্লাস 3c ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর, 1, 2, এটা 3 নম্বর দিচ্ছে এই ইকুয়েশনটাকে। হলো? আবার এবং আর কি লেখা যায়? এটা তো 1 এবং 2 উভয়ের উপর লম্ব। তাহলে 1 এর সাথে লম্ব হওয়ার জন্য এই ইকুয়েশন পেলাম। 2 এর সাথে লম্ব হওয়ার জন্য কি পাবো তাহলে? 2 এর সাথে দেখো a ইন্টু -1 তাহলে বা -1 ইন্টু এ প্লাস 3 ইন্টু বি প্লাস 5 ইন্টু সি ইকুয়ালস টু 0। দেখো -1a সেটা লিখলাম, 3 ইন্টু বি সেটা এখানে লিখলাম, আবার 5 ইন্টু সি সেটা এখানে লিখলাম, 3 ইন্টু বি এই লিখলাম, -1 ইন্টু এ এই লিখলাম। পরিষ্কার? তাহলে সেখান থেকে দেখো কি পাচ্ছি, -a প্লাস 3b প্লাস 5c ইকুয়ালস টু 0। পরিষ্কার? অসুবিধা নেই? আচ্ছা, নেক্সট আমরা কি করব দেখো, এখান দিয়ে এটার ইকুয়েশনটার নাম দিয়ে দিই 4 নম্বর ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করে এবিসির ভ্যালুটা বার করার চেষ্টা করব। দেখি এবি 1 ও নেই, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ সমাধান করে পাই। কি পাই? দেখো, বা 3 নম্বর 4 নম্বর সমীকরণ থেকে পাই, কারণ সমাধান করলে পুরোটাই চলে আসে মানগুলো, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়াল মানটা পাবো না, সমানুপাতি ব্যাপারটা পাবো। কি পাই দেখো, a বাই মাইনাস বি বাই সি বাই, এটা প্রথমটায় দেখো, এটা আমরা কি করব, বজ্রগুণন প্রণালীতে সমাধান করব, বজ্রগুণন প্রণালীর মাধ্যমে সমাধান করব। তার জন্য দেখো যেটা করতে হয়, এ মাইনাস বি সি লিখলাম, আর এখানে আমরা ডিটারমিনেন্টের সাইনগুলো দিলাম, দিয়ে এবার সহগগুলো লিখবো। দেখো এ যখন করব তখন একে বাদ দাও, দিলে কি 1, 3, তাহলে এটা 1, 3। আচ্ছা, যখন আর নিচেরটা থেকে দ্বিতীয় ইকুয়েশন থেকে একে বাদ দাও, 3, 5 লিখলাম। ক্লিয়ার? আবার যখন বি এর তলায় লিখতে যাব তখন বিকে বাদ দাও, তাহলে 2, 3 সেটা লিখলাম। দ্বিতীয় ইকুয়েশনে বিকে বাদ দিলে -1, 5 সেটা লিখলাম। ক্লিয়ার? এরপর নেক্সট এখানটায় সি যখন করছি তখন দেখো 2, 1 প্রথম এই সমীকরণে 2, 1 লিখলাম। দ্বিতীয় সমীকরণে সিকে বাদ দিলে -1, 3। পরিষ্কার? এবার তাহলে দেখো আমি কি পেলাম, a বাই 5 1 5 কোনাকুনি গুণ করে বিয়োগ করব, 5 1 5 মাইনাস 3 3 9 মাইনাস বি বাই 5 2 10 মাইনাস -3 মানে +3। আচ্ছা, সি বাই 3 2 6 প্লাস 1 মাইনাস -1 মানে +1, -1 গুণ করলে -1, কিন্তু সেটা মাইনাস হওয়ার জন্য আবার +1 এসে গেল। নেক্সট কি পেলাম, a বাই তাহলে -4
ইকুয়াল বি বাই মাইনাসটা নিচে লিখছি -13 ইকুয়াল সি বাই 7। কত পেলাম? -4 -13 7। ক্লিয়ার? তাহলে যেটা নির্ণেয় সরলরেখা তার দিক অনুপাতগুলো আমরা কি পেলাম? -4 -13 7, এটাই হবে। কি করলাম এতক্ষণ পর্যন্ত আমরা? দেখো ডিআরএস মানে এবিসি নির্ণেয় সরলরেখার ডিআরএসটা বার করার জন্য কি করছি? প্রথমে সরলরেখা দুটোকে লিখেছি, লেখার পর যেটা নির্ণেয় সরলরেখা তার ডিআরএসটা তো আমাদের বার করতে হবে, কিন্তু সেটা জানা নেই, সেই জন্য আমরা ডিআরএসটা ধরে নিলাম এ বি সি। ধরে নেওয়ার পর নির্ণেয় সরলরেখাটা 1 নম্বর এবং 2 নম্বর উভয়ের উপর লম্ব, সেটা লিখেছি। 1 নম্বর এবং 2 নম্বর উভয় সরলরেখার উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে প্রথমটার ডিআরএসের সাথে এর ডিআরএস মানে নির্ণেয় সরলরেখার ডিআরএস গুণফলগুলোর যোগফল কি হবে? 0 হবে। তার সেখান থেকে একটা ইকুয়েশন। আবার দ্বিতীয় সরলরেখার সাথেও নির্ণেয় সরলরেখা লম্ব, তাহলে সেখান থেকেও এদের এই ডিআরএসগুলো আর এই ডিআরএসগুলোর গুণ করলে ফের 0 পাবো। তাহলে দুটো ইকুয়েশন পেলাম। সেই দুটো ইকুয়েশনকে বজ্রগুণন প্রণালীর মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করলাম, কিন্তু করে কি পেলাম? এই এবিসি সংখ্যা তিনটে -4 -13 7 এদের সমানুপাতি পেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি নির্ণেয় সরলরেখার ডিআরএসটা কী হবে? -4 -13 7 এটা। তাহলে ডিআরএস যদি পাই তবেই আমি সরলরেখাটার সমীকরণ বার করতে পারবো। তাহলে এখানটা একটু মুছে নিলাম। এবার আমরা লিখব যে অতএব নির্ণেয় সরলরেখাটি কি? নির্ণেয় সরলরেখাটি এই 1 2 3 বিন্দুগামী এবং তার দিক অনুপাত সমূহ কত? এইটা -4 -13 আর 7। ক্লিয়ার হলো? কি বললাম? আচ্ছা, যদি অসুবিধা হয় তোমরা কি করতে পারো, এটাকে মনে মনে ভাবো ল্যামডা না, অন্য কিছু ধরে নাও, কে ধরে নাও। তাহলে এ মানে কত হবে? -4k, বি মানে -13k, আর সি মানে কত? 7k, তাই তো? তাহলে ডিআরএসটা কি হবে? -4k, -13k, 7k। এবার এগুলো তো অনুপাত, তাহলে সবার মধ্যে কে আছে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে -4, -13, -7 এভাবেও ভাবতে পারো। তো অসুবিধা নেই, অত ঝামেলায় যাবে না। তোমার ন্যাচারালি তলায় যেগুলো থাকবে সেগুলো হলো এটার ডিআরএস। কারণ আমরা দিক অনুপাতের সংজ্ঞায় কী পড়ছি? যে কোনো নাম্বার যারা এই এবিসি এর সমানুপাতে হবে তাদের সবাইকে কি বলা হবে? ওই সরলরেখার দিক অনুপাত। সেই অনুযায়ী আমরা লিখলাম নির্ণেয় সরলরেখাটি 1 2 3 বিন্দুগামী এবং তার দিক অনুপাতগুলো তাহলে এই এবিসি এদের এই তিনটে সংখ্যার সমানুপাতি, তাই জন্য লিখলাম এর ডিআরএস বা দিক অনুপাতগুলো কত হবে? -4 -13 7। তাহলে অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ কি হবে বলো দেখি? কার্তেশীয় সমীকরণ হবে x y z লিখবো, লিখে কাদেরকে বিয়োগ করব? পয়েন্টগুলোকে, -1 -2 -3, আর নিচে কি বসিয়ে দেবো? ডিআরএস মানে -4 -13 আর 7। পরিষ্কার? তাহলে নির্ণেয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ আমি বার করতে পারলাম। এবার আমার পরের যে প্রশ্নটা, ভেক্টর সমীকরণে রূপান্তরিত করো। কার্তেশীয় সমীকরণটাকে কিসে রূপান্তরিত করব? ভেক্টর সমীকরণে। এটা করার জন্য আমাকে কি করতে হবে? দেখো, আমরা তো অলরেডি জানি এই পয়েন্ট আর এই ডিআরএস। তাহলে লিখব অতএব নির্ণেয় সরলরেখাটি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু কোন বিন্দুগামী? এ বলতে তো বিন্দুগামী। আচ্ছা, সরলরেখার ভেক্টর সমীকরণ কীভাবে আমরা বার করি? আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, এটা বার করতে পারি। যেখানে এ ভেক্টরটা কি? কোন বিন্দুটার অবস্থান ভেক্টর, আর বিটা হচ্ছে তোমার যেটা ডিআরএস আছে, ডিআরএসগুলো দিয়ে যে ভেক্টরটা গঠন করা যায়। তা এখানে তাহলে এ ভেক্টর বলতে কোন পয়েন্টের অবস্থান ভেক্টর 1 2 3, তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। i ক্যাপ মানে 1 × i, তার মানে i, আর এটা 2j প্লাস 3k ক্যাপ, 1 2 3, তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই বিন্দুগামী এবং কোন ভেক্টরের সমান্তরাল? বি ভেক্টর। বি ভেক্টরটা কি? বি ভেক্টরটা হচ্ছে আমার ওই ডিআরএস যেগুলো আছে তাদের দিয়ে যে ভেক্টরটা গঠন করা, -4 -13 7। তাহলে -4 i ক্যাপ
তারপরে কি 13 মাইনাস 13 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ ভেক্টরের সমান্তরাল, ভেক্টরের সমান্তরাল। অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ, সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, যেখানে ল্যামডাটা কি, যেখানে ল্যামডা হলো প্যারামিটার, বাস্তব প্যারামিটার। পরিষ্কার? কি বললাম যে আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি ভেক্টর। এ ভেক্টর বলতে এখানে আমার কি আছে, এ ভেক্টর বলতে কোন পয়েন্ট, তার সেই পয়েন্টের অবস্থান ভেক্টর। আর বি ভেক্টর বলতে কি, বি ভেক্টর হচ্ছে কোন ভেক্টরের সমান্তরাল। এটা বার করি কিভাবে? এটা বার করি যেগুলো ডিআরএস থাকে, মানে দিক অনুপাত, সেই দিক অনুপাতগুলো দিয়ে যে ভেক্টরটা আমি তৈরি করতে পারবো সেটাই। তাহলে দ্যাট ইজ বা দিয়ে তোমরা কি লিখতে পারো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর বলতে কাকে বোঝাচ্ছে সেটা লিখে দেবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু বি বলতে কি আছে, মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 13 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। পরিষ্কার? তাহলে এটাই অ্যান্সার আমাদের। আরেকবার দেখে নাও কি বললাম, যে আমরা প্রথমে সমাধান করে এবিসি অর্থাৎ নির্ণেয় সরলরেখাটার কি ডিআরএসটা বার করে নিয়েছিলাম। আর নির্ণেয় সরলরেখাটা বলাই ছিল 1 2 3 বিন্দুগামী। তাহলে 1 2 3 বিন্দুগামী আর যার ডিআরএস এইটা, সেই সরলরেখাটার সমীকরণ কি হবে, এই এক্স মাইনাস 1 বাই মাইনাস 4, কারণ এক্স ওয়াই জেড লিখে পয়েন্টগুলো বাদ দিলাম, -1 -2 -3, আর নিচে কি লিখে দিলাম তাদের দিক অনুপাতগুলো, -4 -13 7 হয়ে গেল। এটা ছিল তার কি, কার্তেশীয় সমীকরণ। আমাকে আরেকটা প্রশ্ন করেছে এর ভেক্টর সমীকরণটা কি। তাহলে ভেক্টর সমীকরণ আমার বার করার উপায় কি? ভেক্টর সমীকরণ বার করতে গেলে কোনো সরলরেখার ভেক্টর সমীকরণের সাধারণ রূপ হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। এটা আমরা পড়েছি, তাই তো? তাহলে এখানে এ ভেক্টর বলতে আমরা কাকে বুঝি, ওই সরলরেখাটা যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর। আর বি ভেক্টর বলতে আমরা কি বুঝি, ওই সরলরেখাটা কোন ভেক্টরের সমান্তরাল। কোন ভেক্টরের সমান্তরাল সেটা বুঝবো কি করে, এই যেটা ডিআরএস থাকে সেই ডিআরএসগুলো দিয়ে যে ভেক্টরটা গঠন করা হবে সেইটা সমান্তরাল। তাহলে সেটা কি করে করব, তাহলে নির্ণয় সরলরেখাটি এ ভেক্টর বলতে কোন বিন্দুগামী, 1 2 3, তার মানে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বিন্দুগামী। এবং বি ভেক্টর ইকুয়ালস টু কী হবে, ডিআরএসগুলো দিয়ে যে ভেক্টরটা তৈরি হচ্ছে কি, -4 -13 প্লাস 7 কে ক্যাপ, -4 আই ক্যাপ -13 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। পরিষ্কার? এবার এ পেলাম বি পেলাম, তাহলে সমীকরণটা কী হবে, এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, ভেক্টর সমীকরণটা। তাহলে সরলরেখাটার ভেক্টর সমীকরণ কি লিখলাম, আর ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। ল্যামডার পরিচয়টা দিয়ে নেবে, ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে যেখানে বাস্তব প্যারামিটার। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কী পাবো, এ বলতে আমরা বার করে রেখেছি সেটা বসিয়ে দিলাম, আর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, বি ভেক্টর বলতে কি এটা বসিয়ে দিলাম। এটাই আমার অ্যান্সার। এবার দেখো আমি চ্যাপ্টার 4B করালাম, এখানে প্রশ্নমালা 4B। এখানকার কোন কোন অঙ্কগুলো একটু ইম্পর্ট্যান্ট এবং যেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে পরীক্ষার জন্য, সেগুলো দেখো। এমসিকিউ তোমরা সব অঙ্কই করবে, কারণ এমসিকিউ কোথায় থেকে কিভাবে আসে তো বোঝা যায় না, তাই এমসিকিউগুলো সব করবে। আচ্ছা, অতি সংক্ষিপ্তটাও সব করে নেবে, ছোটো অল্পই অঙ্ক আছে 4-5টা, সেটা করে ফেলবে। সংক্ষিপ্ত উত্তরধর্মীর মধ্যে এইগুলো করবে, 1 3 4 5 8, ঠিক আছে, 1 3 4 5 8 এই কটা অঙ্ক করবে। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী এগুলো অবশ্যই করবে, যদি সব করতে পারো তো খুবই ভালো, হ্যাঁ। আর দীর্ঘ উত্তরধর্মী কী করবে, 1 2 3 4, এদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট। আর উদাহরণের দুটো অঙ্ক 3 আর 6, এর মধ্যে আমি 3টা করিয়ে দিয়েছি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় আসে। আর 6এরটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তাহলে 3 6 এই দুটো অঙ্ক করতে হবে। তাহলে এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে রেডি রাখতেই হবে এক্সামের জন্য, এগুলো তোমরা করবে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল।